আমরা ২-এর ঘর শেষ করে এসেছি। আজকে ১৯ নম্বর ভিডিও এবং এই ১৯ নম্বর ভিডিও অর্থাৎ ১-এর ঘর শুরু হলো, এটা চলবে ১০ নম্বর ভিডিও অবধি। দেখা যাক কী আসে। তো এই ১৯ নম্বর ভিডিওতে আমি কথা বলবো আমাদেরকে নিয়ে। নমস্কার, আমি রক্তিম সরকার। আশা করছি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেব। এই বই পড়ার জগতের যে ট্র্যাজেক্টরি, সেই ট্র্যাজেক্টরি বদলে দুটো জিনিসের খুব ইনফ্লুয়েন্স রয়েছে। তার মধ্যে একটাকে নিয়ে একটা আলাদা এপিসোড আছে আমার, সেটা পরে আসবে। সেটা হচ্ছে ফেসবুক। সেটা নিয়ে পরে কখনো কথা বলবো। আজকে আমি কথা বলবো ইউটিউব নিয়ে, বা বাঙালি বা বাংলা ইউটিউবারদের নিয়ে, ভারতীয় বাংলা ইউটিউবারদের নিয়ে। এই ইউটিউবারদের আগমন, এটার সঙ্গে ডিরেক্ট কোরিলেশন রয়েছে ২০ সালের লকডাউন। বেশিরভাগ ইউটিউবাররা তাদের চ্যানেল খুলেছিল লকডাউনে, এবং আমি আমার কথা বলতে পারি, বাকিদের কথা বলতে পারবো না। আজকের যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি থাকলে আমি হয়তো চ্যানেল শুরু করতাম না। লকডাউন ছিল বলি, বাড়ি থেকে কাজ করার সুযোগ ছিল বলি আমি কিন্তু চ্যানেল শুরু করেছিলাম। এবার এই চ্যানেলে কি হলো বা কী কারণে আমি বলছি এটা ট্র্যাজেক্টরিতে একটা বিরাট ইম্প্যাক্ট ফেলেছে, সেটা আমি বলছি। তার কারণ হয়তো সাবস্ক্রিপশনের দিক থেকে বা ভিউর দিক থেকে বিরাট কিছু নয় বাংলা বুক টিউবিং চ্যানেলগুলো। কারণ যদি একটা ট্রাভেল চ্যানেল আমরা দেখি বা একটা টেকনিক্যাল চ্যানেল দেখি, সেই সমস্ত চ্যানেলের যে সাবস্ক্রিপশন বা যে ভিউজ, সেটা হিউজ। অথচ এখানে এত কম থাকার পরেও আমি কেন বলছি এটা একটা ইম্প্যাক্ট রয়েছে, সেটাই এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব। প্রথমত একটা কথা বলি, চরিত্রগতভাবে ইউটিউব কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া নয়, এটা একটা সার্চ ইঞ্জিন, ভিডিও সার্চ ইঞ্জিন। যেরকম গুগল সব কিছুকে সার্চ করে, ইউটিউব ভিডিও সার্চ করে। সুতরাং এখানে আপনি সমমনা মানুষদের পাবেন। আমার বই নিয়ে কথা বলার খুব ইচ্ছা হতো, কিন্তু আমার আশপাশ দিয়ে যারা রয়েছে, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পরিবারের সদস্য, নট নেসেসারি তারা সকলেই বই নিয়ে কথা বলতে পছন্দ করে। আমার মনে হয়েছিল সমমনা কিছু লোককে খুঁজে বের করা দরকার এবং একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার, যেহেতু আমার হাতে সময় আছে। কিন্তু ইউটিউবের সুবিধাটা হচ্ছে, যেহেতু এটা সার্চ ইঞ্জিন, সেই লোকটাই আপনার ওই চ্যানেলটাকে সার্চ করে করে খুঁজবে, দেখবে এবং ভালো লাগলে শেষ অবধি সাবস্ক্রাইব করবে, যার ওই সাবজেক্টটা ভালো লাগে বা ওই থিমটা ভালো লাগে। তাই ইউটিউবে যদি আপনার 1000টা ভিউ পড়ে বা 2000টা ভিউ পড়ে একটা বইয়ের চ্যানেলে, জেনে রেখে দেবেন 2000-এর মধ্যে প্রায় 1700 থেকে 1800 লোক ওই বইটা কেনার সম্ভাবনা রয়েছে। এবং তারা অ্যাট এ টাইম, মানে আজকে ভিউ পড়লো আর সামনেই যে বইমেলা আসছে সেখানে কিনে ফেললো, নাও হতে পারে। পরে 1 বছর ডাউন দ্য লাইন ওই 1700-1800 লোক সত্যিই বইটা কিনবে। তার কারণ হচ্ছে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া নয়, এটা কিন্তু হুজুকে লোকজনের সংখ্যা এখানে খুব কম আছে। তাই এর কনভার্সন রেট কিন্তু প্রচণ্ড প্রচণ্ড হাই। আমাকে এটা কিন্তু কনফার্ম করেছেন বেশ কয়েকজন পরিচিত লেখক এবং 1-2জন প্রকাশক। কারণ ইউটিউবের কনভার্সন রেট প্রচণ্ড হাই, যেটা হচ্ছে ইউটিউবের বিরাট একটা অ্যাডভান্টেজ। এবং এজন্যই কোনো ইউটিউবার যদি কোনো বইকে ভালো বলে, অবশ্যই তার ভালো লাগে তবেই সে বলবে, তাহলে কিন্তু তার ইম্প্যাক্টটা প্রচণ্ড হাই হবে এবং কিউমুলেটিভ ইম্প্যাক্ট হবে, মাল্টিপ্লাইং ইম্প্যাক্ট হবে। অ্যাট দ্য সেম টাইম যদি খারাপ বলে, সেক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্টটাও কিন্তু ভালোই হবে। ইউটিউবের ক্ষেত্রে এটা কিন্তু একদম সত্যি কথা। এবং ইউটিউবে আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে আপনি ইউটিউবারকে পরিষ্কার দেখতে পাচ্ছেন, সে কোনো অ্যানোনিমাস কোনো অ্যাকাউন্ট থেকে। কারণ অনেক সময় অনেক গ্রুপে কিন্তু অ্যানোনিমাস অ্যাকাউন্ট দিয়ে ঢোকা যায়, অ্যানোনিমাসভাবে অনেক গ্রুপ অ্যালাউ করে ফেসবুকে। ইউটিউবে সেটা সম্ভব নয়। আপনি ইউটিউবারকে দেখতে পাচ্ছেন, সে অ্যানোনিমাসভাবে কিছু করতে পারবে না, তাকে রাস্তাঘাটে দেখে চিনতে পারবেন, অ্যানোনিমাসভাবে কিছু এখানে হবে না। ফলে তার মধ্যে ওই কারেজটা এবং ওই অনেস্টিটা থাকতে হবে যে সে ওই জিনিসটাকে বলছে যতটুকু জানে। এবার সেটাকে লোকে যদি মনে হয় যে না, এ কিছু জানে না, ফাইন, সে সেই চ্যানেল থেকে ছেড়ে বেরিয়ে যাবে। কারণ হাজার বললেও, আপনারা যদি আমার প্রথম দিকের চ্যানেলগুলো দেখেন, আমি মানে খুব বিনীতভাবে অনুরোধ করতাম যে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, অমুক তমুক তমুক করুন, এগুলো বলতাম। এখনও আমি সেগুলো বলি, কিন্তু দেখবেন আমার বিনয়ের যে পার্সেন্টেজ সেটা কমে এসছে। কারণ আমি জানি মানুষের ভালো লাগলে ও এমনিও করবে। খুব বিনীতভাবে করার খুব বেশি দরকার, জাস্ট একবার মনে করিয়ে দেওয়ার জন্য শেষে একটু মনে করিয়ে দিয়ে আমি বেরিয়ে যাই। আর জেনুইন যদি ওই থিম পছন্দ করে ওই ভিউয়ার, সে সাবস্ক্রাইব করবে এবং সে রেগুলার ভিডিও দেখবে, একদম গ্যারেন্টি আমার এটা।
ঠিক এইখানেই হচ্ছে ইউটিউবের এফেক্ট, এবং এটাই হচ্ছে ইনডিরেক্টলি লকডাউনের এফেক্ট। লকডাউন যদি না আসতো এত ইউটিউবার বাজারে আসতো না, এটা একদম নিশ্চিত। এবার হচ্ছে এই ইউটিউবার যদি আসে এবং বইয়ের যদি হয়, মানে আমার সঙ্গে নন্দন বই মেলায় এমন একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছিল, নামটা আমি বলছি না, তিনি এখানে থাকেনই না, তিনি থাকেন কানাডায়। তার মানে বুঝতে পারছেন ইউটিউবের রিচ কতটা। কিন্তু ফেসবুকে যেটা সমস্যা, ফেসবুকে কিছু পজিটিভ আছে, সেটা নিয়ে পরে কথা বলবো, কিন্তু ফেসবুকে যেটা সমস্যা, কেউ যেন একটা বইয়ের পোস্ট দিল, অনেক লাইক পড়লো, অনেক কমেন্ট পড়লো, কেউ কেউ বললো আরে আগে তো বলেননি, আরে দাদা কনগ্রাচুলেশনস, আমি কালকেই কিনে ফেলবো, তারপর সে নাও কিনতে পারে। তার কারণ ফেসবুকে হচ্ছে স্ক্রোলে যখন যেটা আসছে সে তখন সেটাতে কমেন্ট মারতে শুরু করছে, লাইক করতে শুরু করছে। ইউটিউবে কিন্তু তা নয়। এটা হচ্ছে আমি পাঠকদের রেসপেক্টে বলছি, লেখকদের রেসপেক্টে নয়। মানে পাঠকরা কীভাবে রিয়াক্ট করে, ইউটিউব হচ্ছে আপনাকে খুঁজে বের করেছি, মানে আমাকে খুঁজে বের করেছে, আমার চ্যানেলটাকে আপনি দেখছেন, আপনি খুঁজে বের করেছেন কারণ আপনার এই থিমে ভিডিও ভালো লাগে। ফেসবুকে তা নয়, আপনি এদিক ওদিক গ্রুপে জয়েন করে বসে আছেন, হ্যাঁ সেখানেও আপনার ভালো লাগা রয়েছে, আপনি বডি বিল্ডিংয়ের গ্রুপ ছেড়ে আপনি হঠাৎ করে, মানে জিমের গ্রুপ ছেড়ে আপনি হঠাৎ বইয়ের গ্রুপে কেন আসেন, বই ভালো লাগে বলে। কিন্তু সেখানে ঠিক আপনি রেগুলার ওইভাবে দেখছেন না, আপনার ফিডে আসে বাসে রয়েছেন, ট্রেনে রয়েছেন, গাড়িতে রয়েছেন, কোথাও রয়েছেন, চালিয়ে বসে আছেন, তাই নয় কি? এইটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট ডিফারেন্স ইউটিউব আর ফেসবুকের মধ্যে। এবং এই ইম্পর্ট্যান্ট ডিফারেন্স থেকেই কিন্তু আরও একটা জায়গায় উঠে আসছে, যেটাও এই ভিডিওতে ইনক্লুড করে দেওয়া দরকার, সেটা হচ্ছে ইউটিউবারের ইন্টিগ্রিটি এবং অনেস্টি। এইখানে আবার একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ইউটিউবারের পার্সোনাল প্রেফারেন্সও থাকতে পারে, তার কাউকে পছন্দ হতে পারে, সেই বইগুলো তার ভালো লাগছে, সেটা হলে আলাদা কথা। কিন্তু ইন্টিগ্রিটি অনেস্টির কথা আমি এই জন্যই বলছি, কারণ আমার কাছে এরকম অনেক সময় আসে যে বইয়ের খোঁজ ভিডিও বানানো কোনো পাবলিকেশনে 8-10টা বই দিয়ে, ঠিক আছে, তো এইখানে টাকা নেওয়া সম্ভব, আমি চাইলে টাকা নিতে পারি, আমি নিই না কেন সেটা আমি পরে বলছি। কিন্তু এটা তো কোনো রিভিউ ভিডিও নয়, এটা জাস্ট কতগুলো বই বেরোচ্ছে, ব্লার বাজে কভার আছে, দেখিয়ে দিলাম, ব্যাস, কেউ কিনবে কিনবে, না কিনবে না কিনবে, আমার দায়িত্ব নেওয়ার দরকার নেই। তবুও আমি এই টাইপের ভিডিওতে টাকা নিই না, টাকার অফার আমি পেয়েছি এই জন্যই নিই না, এটা অনেস্টির সঙ্গে বিষয়টা নয়, এই জন্যই নিই না। তখন টাকা না মানে আমার কমিটমেন্ট চলে আসবে, সে বাজে বাজে হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে, ইনবক্স করবে, কবে আসবে ভিডিও, কবে আসবে ভিডিও, আমাকে ওইভাবে বিরক্ত করলে আমার কাজকর্মের মাঝখানে অসুবিধা হয়, আমি ওই জন্য টাকা নিই না। অনেককে বলি হ্যাঁ বানাবো, তারপরে বানাই না, কিছুই বলার নেই, আমি কিছু নিই না, বানালে কিচ্ছু বলার নেই, কিছুই যাবে আসবে না। তো এই কারণে আমি প্রমোশন ভিডিও থেকে বা এই ধরনের খোঁজগুলো বেসিক্যালি বইগুলোকে প্রমোট করা, কোনো টাকা নিই না, এবং এখন অবধি আমার যা কাজের কন্ডিশন রয়েছে টাকা নেবও না, তার কারণ আমি কমিটমেন্টে যেতে চাই না, এটা হচ্ছে পরিষ্কার কথা। কারোর সঙ্গে ওই বারবার হোয়াটসঅ্যাপ করলে, ইনবক্স করলে আমার প্রবলেম আছে, এটা হচ্ছে সহজ কথা। আরও একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমি বলছি যে ইউটিউবার আর ট্র্যাজেক্টরিটাকে কিছুটা হলেও শেপ করছে এবং ইউটিউবের কথায় কিছুটা হলেও ইনফ্লুয়েসড হচ্ছে, একটা বইয়ের বিক্রি বাড়ছে বা কমছে, আমি জানি এরকম বই আছে, ঠিক আছে, আমাকে বলেছে যে এইটা বলার পরে অনেকে সোশ্যাল মিডিয়া পাবলিক ফোরামে রেকগনাইজ করেছে যে আমি বলার পরেই তার বই হয়েছে, মানে বেরিয়েছে 23 সালে, 25 সালে বিক্রি হওয়া শুরু হয়, পাবলিক ফোরামে স্বীকার করেছে, এটা তার প্রতি আমি কৃতজ্ঞ যে সে স্বীকার করেছে। স্বীকার করেনি এরকমও লোক আছে, তারা ইন্ডিভিজুয়ালি বলেছে, স্বীকার করেনি মানে পাবলিকলি করেনি। সেটা হচ্ছে রিভিউর ক্ষেত্রে টাকা নেওয়া উচিত কিনা। ব্যাপারটা হচ্ছে পরিশ্রম যদি কেউ করে সে টাকা চাইতে পারে, অসুবিধা নেই, কিন্তু এখনো অবধি এই মেথোডোলজিটা বা এই ফর্মুলাটা আমি খুঁজে পাইনি যে টাকা নেওয়ার পর আমার অনেস্টি কম্প্রোমাইজড হবে না, কোন মেথোডোলজি ফলো করলে সেটা হবে না, সেটা আমি এখনো অবধি বুঝতে পারিনি। তাই রিভিউর ক্ষেত্রে, আগেরটা হলো খোঁজ ভিডিও, সেটা বাদ দিচ্ছি, রিভিউর ক্ষেত্রে আমি টাকা এই জন্যই নিই না, কারণ আমি এখনো নিশ্চিত নই যে টাকা দেওয়ার পর একটা লোক আমাকে টাকা দিল, তারপরে তার বইটাকে খারাপ বলছি, এই মেথোডোলজিটা আমি বুঝতে পারছি, তারপরে সে আমার সঙ্গে কীভাবে রিয়াক্ট করবে। কারণ যে বই দেয় বা যে টাকা দেয় সে কিন্তু রিভিউ করার জন্য দেয় না, সে প্রমোশনের জন্য দেয়। আর এখানে একটা কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য প্রমোশন আর রিভিউর মধ্যে রয়েছে, ঠিক আছে, ঠিক যেরকমই সিনসিয়ারিটি আর সিরিয়াসনেসের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে, সূক্ষ্ম পার্থক্য আছে। সিনসিয়ারিটি মানে আমি রেজাল্ট নিয়ে খুব একটা ওয়ারিড নই, আমি মন দিয়ে কাজ করছি, আর সিরিয়াসনেস মানে আমি রেজাল্ট নিয়ে খুব বেশি ওয়ারিড। তো সূক্ষ্ম পার্থক্য রয়েছে এখানে প্রমোশন আর রিভিউর মধ্যে। যে দিচ্ছে টাকা সে চাইছে তার বইয়ের ভালোই বলি, কিন্তু আমি ভালো বলার দায় নিয়ে এখানে বসে নেই, বা আমি নিশ্চিত নই যে টাকা নেওয়ার পরে আমি অনেস্ট রিভিউ করলে ওই লোকটা কীভাবে রিয়াক্ট করবে। তো সেই জন্য আমি কিন্তু টাকা এই ক্ষেত্রেও নিচ্ছি না এখনো অবধি। কিন্তু আমি এটা পুরোপুরি স্বীকার করি যে
অবশ্যই টাকা নেওয়া উচিত, কারণ পরিশ্রম করে তার টাকা নেওয়া উচিত। কিন্তু যেহেতু ওই ফর্মুলাটা আমার কাছে ক্লিয়ার নয় এখনো অবধি, তাই আমি কোনো রকম টাকা নিই না। এটা হচ্ছে আরেকটা কথা। আরেকটা ব্যাপার হচ্ছে যে আগেন এক্ষেত্রেও টাকা না নেওয়া মানে আমার কোনো কমিটমেন্ট নেই, কিছুই বলার নেই। বেশি কিছু বললে আমি 2-একবার করে হয়েছি, বইটা নিয়ে ফেরত দিয়ে দেবো, দৌড় মশাই আপনার বই আপনি রাখুন, হয়ে গেল, কেস ক্লোজড, কিছুই বলার নেই। তো এই ইউটিউবাররা যদি অনেস্ট থেকে কাজ করে, আমার বিশ্বাস সকলেই অনেস্ট, আমি ভারতীয় বাঙালি ইউটিউবারদের কথা বলছি, অন্য দেশের ব্যাপারে বলতে পারবো না, সকলেই অনেস্ট, তাহলে কিন্তু ট্র্যাজেক্টরিতে হিউজ ইম্প্যাক্ট রয়েছে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, টাটা।